আমি কিশোর, বয়স ১৩ পার হয়নি। তবে ওসব কিছু না বুঝলেও হাতের কাজ ঠিকই বুঝতাম। আমার এখনো মনে আছে, আমি মহাখালীর নিউ ওভারব্রিজের নিচে থেকে প্রথম বই কিনেছিলাম, যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, ২০ টাকা দিয়ে। খুব কষ্ট করে বহুবার কিনতে গিয়েও ফিরে এসেছিলাম। তারপর যখন দেখলাম ফুটপাতের দোকানে ভিড় কম, তখন চুপি চুপি দোকানদারকে বলেছিলাম আমার একটা ওই বই লাগবে। দোকানদার আমাকে ঝাড়ি দিতেও পারে এই ভয়ে ছিলাম। কিন্তু না, দোকান তার ব্যবসায়িক ভঙ্গিতেই আমার দিকে তাকিয়ে একটা বই পেপারে মুড়িয়ে আমাকে বলল ২০ টাকা দাম। আমি কোনো মতে টাকা দিয়ে বই নিয়ে দৌড়। তারপরেও অনেক বই কিনেছি, কিন্তু আমি গল্পেরগুলো কিনতাম না, ছোট স্টিকার কিনতাম, প্রত্যেক পিস ৩ টাকা করে। গল্পের ছবি ঝাপসা থাকায় আর বয়স কম থাকায় পড়ার প্রতি হয়তো আগ্রহ কম ছিল, তাই কিনতাম না। ছবির সব বই একত্র করে সামনে রেখে তারপর হাতের কাজ করতাম। মাঝে মধ্যে ব্যথাও হয়ে যেত। একবার এক বড় ভাইয়ের সাথে সিনেমা হলে ওইসব সিনেমা দেখতে গিয়েছিলাম, বিচিত্রা সিনেমা হলে। ছবিটা আজও মনে আছে। পরে বহু খোঁজাখুঁজি করে ইউটিউবের মাধ্যমে পেয়েছিলাম। ছবিটার নাম খিদালিনিয়ার কুতিদব্রাস, এর ইটালিয়ান ইকটিক ফিল্ম। শেরিনা গ্রন্ডির বিশাল আকার একটি বয়স্ক লোককে হাত ধরে খাওয়াচ্ছে। এখনো মনে মনে ভাবলে মনে হয় যেন আমার মুখেই পুড়ে দিচ্ছে। শেরিনা গ্রন্ডির অনেক মুভি নামিয়ে দেখছি, আর তার সিনেমা দেখতে আমার খুব ভালো লাগত। ডিসেম্বর মাস, শীতকাল। আমি তখন ৭ম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিলাম। নিয়ম মাফিক দাদিকে দেখতে যেতে হবে, আবার সামনে কুরবানির ঈদ। আমার অতীত অভিজ্ঞতা থেকে শীতকালে এই বাড়ি যাওয়া মানে অসহ্য একটি বিষয়। তারপরেও আব্বার ধমক ও মার থাবড়ার ভয় বাড়িতেই যেতে হবে। প্রতি বছর ফাইনাল পরীক্ষা শেষ হলে ও ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া হতো। প্রায় ঈদের ২ সপ্তাহ আগে বাবা আমাদের বাড়িতে দিয়ে আসতেন। দুদিন থেকে আবার চলে যেতেন ঢাকায়, কারণ তার অফিস খোলা। আমার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর গ্রাম। যাওয়ার একমাত্র পথ দীর্ঘ লঞ্চ যাত্রা। লঞ্চে যেতে আমার খুব ভয় করত, কারণ আমি সাঁতার জানি না। তাই আমার দাদি তখন বেঁচে ছিলেন, যদিও ওনার অবস্থা খুব ভালো ছিল না। যখন তখন ওনার যাই যাই অবস্থা। ওনার সেবা যত্নের জন্য ফুফু ও ফুফাতো বোনরা ছিল। আমাদের গ্রামের বাড়ি থেকে ফুফুদের গ্রামের বাড়ি অনেক দূরে ছিল, তাই ফুফু ও বোনরা পালাক্রমে দাদির সেবা করত। আমার বোন ছিল ২ জন, তারা ২ ভাই ও ২ বোন। বড় বোনের নাম মুক্তা ও ছোট জনের নাম রিক্তা। দীর্ঘ লঞ্চ যাত্রায় কেবিনে বসে খুবই বিরক্ত লাগছিল। নদী থেকে প্রচণ্ড কনকনে বাতাসও বইছিল, তাই কেবিনের বাহিরে চলে এলাম, যেখানটাই সূর্যের আলো পড়ছিল। লঞ্চের বাহিরটাই বেশ ভালোই লাগছিল। রোদে একটু শরীরটা গরম করে নিচ্ছি। একটু দূরেই একজন ২৫-২৬ বছর বয়সী মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে নৌকা দেখাচ্ছে, আর কি যেন বলছে। মাঝে মধ্যে পিচ্চিটার গাল ধরে টানি। আমি একটু কাছে যেতেই জিজ্ঞেস করলাম, তোমরা যাবা কোন গ্রামে? আমি বললাম বিরামপুর গ্রামে। মহিলা বলল, ও তাইলে তো অনেক দূর, আমরা যাব নবাবগঞ্জ, চিনো? আমি বললাম, জি না, আমি চিনি না। মহিলা বলল, এই তো পরের স্টেশন, প্রায় আইসা পড়ছি, ৩০-৪০ মিনিট লাগবে। একটু পর আন্টি টাইপ মহিলা নিচু হয়ে আবার বাবুর গাল ধরে টানাটানি করছি। এমন সময় আমি খেয়াল করলাম উপর দিয়ে দেখা যাচ্ছে। আমার তো চোখ যাই যাই অবস্থা, অনেকটা দেখেও না দেখার ভান করছি। এদিক ছোট মিয়াও কেমন যেন হয়ে যাচ্ছে। তখন আমি ছোট ছিলাম বিধায় ভেতরে কিছু পড়া শুরু করিনি। এভাবে প্রায় ৫ মিনিট কেটে গেল। একটু পর আন্টি লঞ্চের বাথরুমে গেলেন। আমি যেখানে দাঁড়িয়েছিলাম বাথরুমটা তার সামনেই, লঞ্চের শেষভাগে তেলের ড্রামের কাছেই। উনি বাথরুমে গিয়ে দরজা লাগিয়ে দিলেন, কিন্তু হাই কপাল দরজাও এমন তারের গুণা দিয়া পেঁচানো লক, ফলে দরজাটা লাগালেও অনেকটা দেখা যেত। আমি একটু ভালো করে খেয়াল করতেই ভেসে উঠল সেই চির আকাঙ্ক্ষার জিনিস, আর সেখান থেকে বাহির হচ্ছে অজস্র পানির ধারা। একটু পরন্তু বিকেলের রোদের আলো আমাকে এদিক দিয়ে অনেকটা উপকার করছে। বাস্তবে প্রথম দেখলাম একই জিনিস। এই বয়সে এখন মনে পড়ে সেটি এমনটা দেখে আমার মনে হলো আঙ্কেল অনেক শক্তিশালী। একটু পরে নেমে পড়ল তার গন্তব্যস্থানে। নামার সময় তিনি আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমার মনে হয় তিনি ধরে ফেলেছেন, আমি তার সব দেখে ফেলেছি। তারপর প্রায় ২ ঘন্টা লঞ্চে বসে আমি তাকে কল্পনা করেছি। স্টেশনে আমার চাচাতো ভাইয়েরা হাজির ছিলেন। তারা আমাদের ব্যাগগুলো মাথায় নিয়ে গ্রামের দিকে রওনা হলেন। আমিও তাদের পিছু পিছু হাঁটা দিয়ে অবশেষে বাড়ি পৌঁছালাম। বাড়ি পুরো গম গম করছে। আমরা আসার খবর পেয়ে আমাকে এটা ওটা জিজ্ঞেস করছি। আমার তো কোনো দিকে মন নেই, কখন নিজেকে শান্ত করবো ওই আছি। এমন সময় আমার ফুফাতো বোন রিক্তা লেবুর শরবত নিয়ে এলো। সে আমার বয়সের থেকে ৩ বছরের বড়। দিনাজপুর সরকারি মহিলা কলেজে এইচএসসি এর প্রথম বর্ষের ছাত্রী। তার গায়ের রং হলদে ফর্সা। এই রং আমি নিজেও পছন্দ করি। আমাকে জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমি বললাম, ভালো। পড়ালেখা কেমন চলে? পরীক্ষা কেমন হয়েছে? পাশ করবি তো? ভালো হয়েছি। আমি বাথরুমে যাবো, এই বলি আমি রওনা দিলাম। কিন্তু রিক্তা আপাও দেখি আমার পিছে পিছে আসি। আমি বললাম, তুই আসোস কেন? সে বলল, সন্ধ্যা পড়ছি, যদি আবার ভয় টয় পাস। বাথরুমে ঢুকে দরজা লাগাতেই আসলেই ভয় পেয়ে গেলাম। পুরা অন্ধকার।
বাথরুমটা ছিল গাছগাছালির ভিতর। ঝিঝি পোকার ডাক, কান মনে হয় যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। ভয়ে নিজেকে আর শান্ত করা হলো না। 1 নাম্বার কাজ করিয়ে বেরিয়ে পড়লাম। এক কাজেই শব্দ হলো, তাতে মনে হলো আসমান থেকে জমিয়ে ঝর্ণা পড়ার শব্দ। এত শব্দ হলো যে কয়দিন ধরে জমিয়ে রেখেছিস? কাল সকাল থেকে জমিয়েছি, বসলে এত শব্দ হতো না। এখানে যে অবস্থা। আবার বৈশা বাবা কড়া ডাক দিয়া বলল, তন্ময়, তুই কি তোর দাদির কাছে আইসিলি? আমি তখন দাদির কাছে গেলাম। গুটিসুটি হয়ে সবাই ওনার কাছে বসে আছেন, আমিও বসলাম। দাদি আমার মাথায় হাত বুলালেন। ওনার কাছে অনেক কিচ্ছা শুনতাম। এমনও রাত গেছে যে ওনার কিচ্ছা না শুনে ঘুমাতাম না। আজ উনি তেমন কথা বলতে পারেন না, কোনো মতে হাত পা নাড়ান। মা বলল, আগে কত কিচ্ছা শুনতে আসতি, আর এখন কাছেই আসো না। চাচা চাচির সামনে মা বাবা, ফুফু, সেখানে রয়েছে আমার পিছনে দাঁড়িয়ে আছেন ফুফাতো বোন। বড় ফুফাতো বোন এনার্স পরে, দেখতে শ্যামলা হলে কি হবে, অনেক লম্বা, আর 2টা বিশাল অধিকারিণী। আমার মাঝে মধ্যে মনে হয় এটা দুই বোন এত বড় সাইজ হলো কিভাবে। মুক্তা আপা বলে উঠল, গ্রামে এসেছিস, সবার বাসায় গেছিস, যাইয়া সালাম দিয়ে আসবি না? আমি বললাম, চলেন। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ যায়নি, ভয় পাবে রাতে, এই ভেবে মুক্তা আপা আমার সাথে চললেন। তন্ময়, পড়াশোনা করিস ঠিক মতো? আমি বললাম, জি করে। বড় আপা আমাকে বকুল তলায় ধরে নিয়ে যাচ্ছে, যাতে আমি ভয় না পাই। সেই অনুভূতিটা আমার খুব ভালো লাগছিল। এমনি লঞ্চে এক কাহিনী হয়েছে, কিছুই করতে দিতে পারিনি। আমিও মাথা দূরে সরাচ্ছি না। আমি ছোট, উনি কিছু মনে করবেন না, এই ভেবে মাথা কাছাকাছি করে রেখেছি। মনে মনে অনুভব করতে লাগলাম, আহ, যদি একটা পারতাম এরকম করি। এ বাড়ি থেকে ও বাড়ি গিয়ে সালাম জানিয়ে আসলাম। অন্ধকার। আমার ছোট মিয়া রাগারাগি করছি, সমস্ত রাগ যেন তার মাঝেই জমা হয়েছে। দুঃখের বিষয়, তার রাগ আমি কিছুতেই থামাতে পারছি না। জায়গারও ভাবি। রাতে খাবারের পর ঘুমানোর পালা। আমাদের বাড়িতে 3টা রুম, একটিতে দাদি দখল করে আছেন আপাতত। ফুফু তার সাথে ঘুমাবেন, উনি আসতেন না, আমরা এসেছি বিধায় উনি এসেছেন। আরেকটি রুমে আব্বা মা ও 2 ছোট ভাই ঘুমাবেন। মা আমাকে বললেন, তুমি মুক্তা, রিক্তার সাথে ঘুমা। শীতের রাত ভালো করে মাফলার দিয়ে কান জড়িয়ে নিবি, আর লেপ মুড়িয়ে ঘুমাবি। টিনের ঘড়ির চালির ফাঁক দিয়ে কনকনে বাতাস আসতেছি, যেন হাত পা জমে যাবে। জোরকে আমি গ্রামে আসতে চাই না। রিক্তা জিজ্ঞেস করলো, লুঙ্গি পরবি না? আমি বললাম, না। প্যান্ট পরে কি ঘুমাইতে পারবি? গরম লাগবে না? লাগবে না, এমনি যে ঠান্ডা করেছি। তোর 1 নাম্বার কাজ শিখেছিস না, রাতে ধরে তুই শীতের মধ্যে কি নিয়ে যাইব? যা সেরে আই। একলা যাইতে ভয় করে, তুই আইতে। দাঁড়া, হারিকেনটা বাড়াইয়া লই। সে আমার হাত ধরে হাতে হারিকেন নিয়ে গেল। কিরে, তুই না বললাম দাঁড়াইয়া ভুই না? প্যান্ট পরছি বইতে সমস্যা হয়। একটু পিছিয়ে দিকটা আমার কাছে হারিকেন রেখে প্রায় 5 গজ দূরে গিয়ে দেখতাম বসে পড়েছি। বাথরুম ঘর দূরে হওয়াতে ঘরের কাছেই ছিলাম। আমি বাঁকা চোখে দেখতে থাকলাম। আজকে আমার কি হয়েছে বুঝতে পারছি না। কপালে কি আজকেই ঝড় যে এসেছিল? মনে মনে ভাবতে লাগলাম, এরকমই যদি প্রতিদিন হতো। তারপর সে উঠে আমাকে বলল, চল, হারিকেনটা হাতে নিয়ে। লোকে নিচে আমরা 3 জন, আমি মাঝখানে শুয়ে আছি। আমার 2 পাশে মুক্তা রিক্তা, অনেকটা আরাম লাগছে। তাদের তাদের আমি কল্পনা করছি সেই আন্টির কথা। অন্ধকারে ভয় কোনোভাবে আমার উপর আসছে না। একবার মুখ খুলে আরেকবার দিকে, একটু তোর মাথায় একটা মুখ নিয়ে দিল। আমার 2 পাশের ঝর্ণা ছিল, যাতে ঘুরে ফিরেছে। আজকে আপনি ঘুরে দেখলাম, কিন্তু শুধু করে সারা পাখি খুবই সুন্দর খাওয়া লাগতে পারে। আর তাকে কেমন হয়ে যাবে, গ্রামে যেতে বন্ধুরই বুঝতে হবে, এই প্রথম কথা।